আসলে ভীষণ পরিচিতি সবার মাঝে আছে রাহান ভাই। আমার খুব ইচ্ছা করে যে তার অনেক কিছু জানা। পড়াশোনা, ছোটবেলা অনেক কিছু আসলে আমার একটা কৌতূহল ছিল। আজকে সেই সুযোগটা পেয়েছি যদি রাহান ভাই কিছু আমাদেরকে বলেন। নিশ্চয়। আমার জীবনের পরিবর্তনটা বলতে গেলে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। এবং এই প্রতিষ্ঠানে আমি কাজ শুরু করি 1976 সালে। তো তখন আমি ম্যাট্রিক পাস করি। আমার বয়স 17 বছর। ম্যাট্রিক পাস করতে পারলাম না, কারণ তাই থেকে আমার বড় ভাই শহীদ হলেন। তখন আমাকে লেখাপড়া স্টপ করতে হয়, করে পরিবারের দায়িত্ব নিতে হয়। পরবর্তীতে 76 সালে ঢোকার পরে পরবর্তীতে আমি প্রাইভেটে ম্যাট্রিক দিই, ইন্টারমিডিয়েট করি, ডিগ্রি করি এবং এশিয়ান ইউনিভার্সিটির মাধ্যমে আমি ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট। কিন্তু 1976 সালে এখানে ঢোকার পরে যে বিদেশিরা এখানে ছিল তারা বাংলা জানতো না, আর আমি ইংরেজি জানতাম। আমার স্ট্রাগল ছিল কিভাবে আমি ইংলিশ শিখতে পারি। তো যার জন্য আমি ওই বিদেশিরা, ওরা দুজন যখন কথা বলতো আমি সেটাকে ফলো করতাম এবং আল্লাহ আমাকে এটা সহযোগিতা করেছে। 1.5 বছরের মাথায় গিয়ে আমি অনর্গল ইংলিশে কথা বলতে পারি এবং 1985 সালে আমি প্রথম বিদেশে যাই একটা ইন্টারন্যাশনাল সেমিনার। সেখানে আমি 40 মিনিট আমার প্রতিষ্ঠান বিষয়ে পুরাটা ইংলিশে কথা বলি। সেখানে ইউরোপিয়ান প্রায় 10টা দেশের প্রতিনিধি ছিল, আর এশিয়া থেকে আমি ছিলাম বাংলাদেশ থেকে, আর একজন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি ইন্ডিয়া থেকে। এশিয়া থেকে আমরা 2 জন, আর ইউরোপ থেকে প্রায় 20-25 জন। আমাদের ইন্টারন্যাশনাল সেমিনারটা ছিল হচ্ছে সুইডেন, সেখানে আমি কথা বললাম। পরবর্তীতে ওই সেমিনারের পরেই আমার 4টা দেশে যাওয়ার সুযোগ হলো। ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড, এই 4টা দেশ আমি একই সঙ্গে ঘুরলাম। এবং সে সকল দেশে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের যে উৎপাদিত প্রোডাক্ট সেটা সম্পর্কে কথা বললাম, কারণ তখন আমরা মার্কেটিং অলরেডি শুরু করেছি। এবং পরবর্তীতে ফেরত আসলাম এখানে 2001 সালে। অ্যামাউস ইন্টারন্যাশনাল মানে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আমরা সদস্য হই। 1972 যখন প্রতিষ্ঠান এখানে শুরু হলো, তখন সলোজ ছিল হচ্ছে ফ্রান্সের অ্যামাউসের সদস্য। পরে যখন আমাদেরকে হ্যান্ড ওভার করলো, তখন 2001 সালে আমরা হলাম অ্যামাউসের সদস্য। এবং অ্যামাউসের একটা ইন্টারন্যাশনাল বোর্ড আছে, যেখানে 4টা মহাদেশ থেকে তারা প্রতিনিধি নেয়। এটার মধ্যে হচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা। এই 4টা মহাদেশে প্রতিটা মহাদেশ থেকে 4 জন করে, 4-এ 4-এ 16 জন, আর হচ্ছে ফ্রান্স থেকে 12 জন। এই 16 আর 12, 28 জন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বোর্ড। সেই বোর্ডে আমি এশিয়ার পক্ষ থেকে, এশিয়া আমাদের একটা নেটওয়ার্ক আছে, লেবানন, ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া, এই 4টা দেশ নিয়ে। এই নেটওয়ার্কের আমি তখন হচ্ছে সভাপতি প্রেসিডেন্ট, এবং ইন্টারন্যাশনাল বোর্ডের আমি তখন সদস্য। আমাদের প্রতি বছরে মিটিং হতো এক এক সময় এক এক দেশে। প্রথম আমাদের মিটিং হলো হচ্ছে ফ্রান্সে, দ্বিতীয় মিটিং হলো আমাদের পর্তুগালে, তৃতীয় মিটিং হলো আমাদের লেবাননে, এইভাবে পরবর্তীতে চিলিতে। এইরকম প্রতি বছরেই আমি বিভিন্ন দেশে যাইতাম এবং ওই ইন্টারন্যাশনাল বোর্ডের মেম্বার ছিলাম হিসাবে সেখানে আমি পার্টিসিপেট করতাম। এই কারণে আল্লাহর রহমে আমি 53 দেশে
ভ্রমণ করার সুযোগ পাইছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিয়াজু করার সুযোগ পাইছি। তো এখন পর্যন্ত বিভিন্ন দেশের সাথে আমার লিয়াজু আছে এবং ইউরোপে যতগুলি দেশ আছে আল্লাহ আমাকে প্রত্যেকটা দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, আমি গেছি। এবং এখন অধিকাংশ দেশে আমার একটা দুইটা বন্ধু আছে, তাদের সাথে এখন পর্যন্ত আমি লিয়াজু মেনটেন করছি। এবং সুইডেনে 14 জন সদস্য নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে। প্রতি 3 মাস পর পরে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের প্রতিষ্ঠানের অগ্রগতিটা আমি তাদেরকে জানাই। সলো যেহেতু তাদের মাধ্যম দিয়ে আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছিল, এখন পর্যন্ত তারা জানতে চায় যে প্রতিষ্ঠানটা কিভাবে চলছে, কোনো সমস্যা আছে কিনা, তারা কোনো সহযোগিতা করতে পারে কিনা। এইভাবে আমরা লিয়াজন মেনটেন করে এখন পর্যন্ত চালাচ্ছি। আমার জীবনের বড় সাকসেসফুল বলতে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল বোর্ডের সদস্য হতে পেরেছি। আমি 53 দেশে ভ্রমণ করার সুযোগ পাইছি এবং এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এই সকল দেশের বন্ধুদের সাথে আমি এখন পর্যন্ত মেনটেন করে চলছি। এটাই আমার জীবনের বলা যায় একটা বড় পাওয়া। রাজনৈতিক কিছু বলার আছে রাজনৈতিক বিষয়ে? রাজনৈতিক আমি প্রথম থেকেই, আমি যখন 76 সালে প্রতিষ্ঠানে ঢুকি তখন আমাদের প্রতিষ্ঠানের একটা লক্ষ্য ছিল যে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নন রিলিজিয়াস এবং নন পলিটিক্যাল, যার জন্য আমি সাধারণত কোনো ধর্ম নিয়েই কথা বলি না এবং কোনো রাজনীতি নিয়েও কথা বলি না। এবং আমি যেহেতু এনজিও লাইনের মানুষ, আমি এনজিও নিয়েই কাজ করি, কথা বলি, কিন্তু পলিটিক্সে আমি কোনোদিন যাওয়ার চেষ্টাও করিনি, যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আমার ইচ্ছা যে জনগণের সেবা করাটা মূল টার্গেট এবং এই সেবাটা আমি এই এনজিওর মধ্যে দিয়ে করতে চাই। পলিটিক্যাল যারা লিডার আছেন তারা হয়তো পলিটিক্সের মধ্য দিয়ে জনসেবা করছে, আমি আমার এনজিওর মধ্য দিয়ে জনসেবা করার চেষ্টা করছি এবং আমি আমার বাকি জীবনটা এই এনজিও লাইনেই থাকতে চাই। যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্ব কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে, কিন্তু সুইজারল্যান্ড একটা দেশ, যে দেশটা ছিল টোটালি নিউট্রাল, এবং তারা একটা সংগঠন করে যেটার নাম দেয় হচ্ছে রেড ক্রস। এবং রেড ক্রসের কাজ ছিল যে কোনো সৈনিক আহত হলে তাদেরকে সেবা দান করে। এবং রেড ক্রস তারা একটা পোশাক ব্যবহার করত যেখানে ক্রস চিহ্ন দেওয়া থাকত এবং এটা জাতিসংঘ থেকে অ্যাকসেপ্ট করা ছিল যে এই ক্রস করা কোনো পোশাকের লোক সে যে যুদ্ধেই যাক না কেন তাকে কোনো সৈনিক আহত করবে না বা আক্রমণ করবে না, সেটা মিত্রপক্ষ হোক আর শত্রুপক্ষ হোক। এই সুইজারল্যান্ড যেভাবে জনসেবা করেছে কোনো পক্ষ না নিয়ে, সে শত্রুপক্ষেও যায়নি, মিত্রপক্ষেও যায়নি, কিন্তু জনগণের সেবা করেছে। আমিও চাই ঠিক সেইভাবে, আমি নিউট্রালি থাকতে চাই, আমি কোনো পলিটিক্সেও না, কোনো রিলিজিয়াসেও না, কিন্তু আমি জনসেবা করতে চাই। আমি করা শুরু করেছি, এখন পর্যন্ত করছি, বাকি জীবনটাও আমি এইভাবেই চালাই। আরেকটা কৌতূহল আছে যে আপনি ইংরেজি, ওই সময়ে তো কোনো যন্ত্রপাতি ছিল না, ইংরেজি শেখা অনেক কঠিন ছিল। হ্যাঁ, তা আপনি ইংরেজি কিভাবে রপ্ত করলেন? আমার মনে হয় পুরোপুরি এটা ছিল আমার আল্লাহর দান। আল্লাহ যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে শিখতে পারতাম না। এবং তখন আমার ট্যালেন্টটা এমনই ছিল যে যে কোনো কথা তারা দুইজন বিদেশি যখন বলতো আমার মনে হতো যে আমার রেকর্ড হয়ে গেছে। এবং যে নতুন ওয়ার্ডগুলি ব্যবহার করতো আমি তখন সেটা ডিকশনারি দেখে এটার মিনিংটা বুঝে নিতাম। এবং আমি কোনো টিচারের কাছে যাইনি, কারো কাছ থেকে আমি শিখিনি, আমি শুধু শুনে শুনেই আমি ইংলিশে। এবং আমার এমন বিশ্বাস ছিল যে যারা একমাত্র ইংলিশ দেশে জন্মগ্রহণ করেছে তারা ছাড়া আমার সঙ্গে ইংলিশে কথা বলে আমাকে হারাতে পারবে না। মানে পিছিয়ে দিতে পারে।
আমার কনফিডেন্সটা এমন ছিল যে আমি বাংলা বললেও যে ভাষা মনে হতো, ইংলিশ বললেও আমার কাছে সেরকম মনে হতো। এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি বাংলা ইংলিশ দুটাই অনবরত বলতে পারি, আমার কাছে কোনো দ্বিধা দ্বন্দ্ব হয় না। এটা খুবই কষ্টের, আমি নিজেও দেখেছি। ফ্রি ব্যান্ড রেডিও শুনে শুনে শিখতে হতো, হুম, ফ্রি ব্যান্ড বিবিসি এটা সেটা। এখন তো অনেক মিডিয়া হয়ে এখন গেছে। বুঝে আসছে আমি। এটা একটা বিশাল সাকসেস, মানে এটা খুবই কঠিন। টিটো রানা আমার একটু আলাদা ইচ্ছা ছিল, কিন্তু সেটা যে এত কঠিন, সময় সাপেক্ষ, সেটা আপনার ক্ষেত্রে অনেক মিরাকিলাসলি মানে অনেক ভালো করে ফেলেছে। দেখ, অনেক ভালো লাগলো কথা শুনে, অনেক ধন্যবাদ।